আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ঘটনাটা এবারই প্রথম নয়, এর আগেও ঘটেছে এবং আবারও ঘটছে, বারবার ঘটছে। বহু মামলায় এই ঘটনাটা ঘটছে। আদালতে করা মামলাগুলোর মধ্যে বেশিরভাগ মামলাই ভুয়া মামলা। 90%-এরও বেশি মামলায় যারা আসামি তারা ভুয়া আসামি। এই তথ্য আমরা পিবিআইয়ের কাছ থেকে পেয়েছিলাম অনেক আগে, এবং সেখান থেকে ধারণা করা হচ্ছিল 2024-এর 5 আগস্ট কেন্দ্রিক বাংলাদেশে যত হাজার হাজার মামলা হয়েছে তার অধিকাংশই হচ্ছে গায়েবী মামলা এবং মিথ্যা মামলা। এর আগেও একটি মামলায় শেখ হাসিনা সহ অন্যান্য আসামিদের খালাস দেওয়ার প্রক্রিয়ার খবর আমরা দেখেছি। এবার সরাসরি একটি মামলায় 2024 সালের 5 আগস্টের একটি মেটিকুলাস মামলায় শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ সবাইকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। এই মামলার তদন্ত প্রতিবেদন শেষে আদালত এই মামলাটিকে পুরো ভুয়া মামলা বলে আখ্যায়িত করেছেন। এই যে ঘটনা 2024 সালের 5 আগস্টে একজনের হত্যাকাণ্ড হয়েছে, সেই ঘটনাকে কেন্দ্র করে মামলা, এবং পরবর্তীতে দেখা গেল যে যাকে মেরে ফেলা হয়েছে দাবি করা হচ্ছে সে আসলে জীবিত, বহাল তবিয়তে মানে জীবনযাপন করছে, ঘর সংসার করছে। তার মানে হত্যাকাণ্ডের জন্য শত শত আসামি, এবং সেই আসামি শুরু হয়েছে শেখ হাসিনা থেকে শুরু করে ছোট পর্যন্ত। এই যে মেটিকুলাস ডিজাইন, মামলাবাজির এই যে মেটিকুলাস ডিজাইন প্রফেসর ইউনূস সরকারের আমলে ঘটেছিল, সেই ডিজাইনগুলোর মানে ভেতরের কালো বিড়ালগুলো একে একে বেরিয়ে আসছে। হ্যাঁ, তার মানে এই না যে 2024-এর জুলাই আগস্টে কোনো ঘটনা ঘটেনি। অনেক ঘটনা ঘটেছে, অনেক মৃত্যুর ঘটনা আমরা দেখেছি, কিন্তু তাকে কেন্দ্র করে বাংলাদেশে যে হাজার হাজার মামলা হয়েছে, সেই মামলাগুলো কি সত্যিই যুক্তিসঙ্গত ছিল? সবগুলো কি গ্রহণযোগ্য ছিল? চলুন একটু এই মামলার, কেরানীগঞ্জের এই মামলাটা, যেখানে শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ সবাইকে আদালত একেবারে খালাস দিয়ে দিলেন, সেই মামলার পেছনের ঘটনাটা একটু জেনে দেখি যে কিভাবে মেটিকুলাস ডিজাইন করে এই মামলাটা করা হয়েছিল। থাকবেন পলিটিক্স টিভির। দর্শক, বলছিলাম ছেলেকে মৃত দেখিয়ে বাবার মামলা, এবং সেই মামলা থেকে শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ সবাইকে মানে খালাস করে দেওয়া, এই ঘটনা একটা বড় বার্তা দেয়। এই বার্তাটা হচ্ছে জুলাই যে আন্দোলন কিংবা অভ্যুত্থান, সেটাকে কেন্দ্র করে বাংলাদেশে যত মামলা হয়েছে, কিছু মামলা ব্যতীত প্রায় সব মামলাই এরকম গায়েবী মামলা করা হয়েছে। এবং মামলাগুলো মানে সঠিক, কিছু মামলা সঠিক হলেও যদি এখন পর্যন্ত সরকারি গেজেট ধরা যায় যে 840 জন নিহত হওয়ার ঘটনা, যদিও সেখানে অনেক ঘটনা বেরোচ্ছে। প্রথম আলোর অনুসন্ধানে আমরা দেখেছিলাম 52 জন অন্য ঘটনায় মৃত্যুবরণ করেছে, কিন্তু তাদেরকে জুলাই শহীদ বানানো হয়েছে। মানে মদ খেয়ে মারা গেছে, তাকে জুলাই শহীদ বানানো হয়েছে। মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এই তো একদিন আগে এই খবরটা সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং গণমাধ্যমে ভাইরাল হয়েছিল যে এক যুবক মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাকে জুলাই যোদ্ধা বানানো হয়েছে। এই 840 জনের মধ্যে এরকম আরও কত রয়েছে সেই হিসাবটাও আমাদের কাছে নেই, কিন্তু 840টাই ধরলাম। 840 জন যে মৃত্যুবরণ করেছে তার জন্য 840টা মামলা হতে পারে, কিন্তু সারা বাংলাদেশে যে হাজার হাজার মানে মামলা করা হলো, লক্ষ লক্ষ যে আসামি করা হলো, তাদের মানে ইনক্লুশন, মানে তাদেরকে যে ইনক্লুড করা হলো, সেগুলো কি ভ্যালিড বলা যায়, বৈধ বলা যায়? শেষ প্রশ্নটা উঠেছে কেরানীগঞ্জের এই মামলাটাকে কেন্দ্র করে। বাংলা ট্রিবিউনের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, ছেলেকে মৃত দেখিয়ে শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 124 জনের দোষ পায়নি পুলিশ। যে মামলা হয়েছিল সেখানে 124 জনকেই খালাস দিয়ে দেওয়া হয়েছে। পুরান ঢাকার কেরানীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জিহাদ 11 বছরের কিশোরকে হত্যার অভিযোগে মামলার তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত না হওয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 124 জনের অব্যাহতি দিয়েছেন আদালত। এর মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল, সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস ও সাবেক আইজিপি
আব্দুল্লাহ আল মামুন, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, যিনি এই শেখ হাসিনার একটা মামলায় রাজসাক্ষী হয়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ড হলেও তার 5 বছরের কারাদণ্ড হয়েছিল। তদন্তে ভুক্তভোগী জিহাদ জীবিত থাকা ও ঘটনাস্থল নিয়ে মিথ্যা তথ্য দেয়া এবং সম্পূর্ণ ভিন্ন স্থানে জখম হওয়ার ঘটনাকে কেরানীগঞ্জে হত্যা সাজিয়ে দায়ের করা মামলায় তথ্যগত ভুল প্রমাণিত হয়েছে, সেজন্য আদালত তাদেরকে খালাস দিয়েছে। কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ উপপরিদর্শক একজনের তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত দিয়েছেন আদালত। এই কর্মকর্তা গত বছরের 11 আগস্টে তদন্ত শেষে আদালতে এই প্রতিবেদন জমা দেন। এরপরে আদালত এই সিদ্ধান্ত নিয়েছে যে তাদেরকে অব্যাহতি দেয়া হবে। আদালতের আদেশে বলা হয়, মামলার এজাহার চার্জশিট ভুক্তভোগীদের জবানবন্দি থেকে জানা গেছে এটি হত্যা মামলা হলেও ভুক্তভোগী জীবিত রয়েছে। তিনি শুধু জখম হয়েছিলেন, মানে আহত হয়েছিলেন, কিন্তু তিনি মারা যাননি, বহাল তবিয়তে রয়েছে। এবং সেই কিশোর নিজেও 164 ধারায় জবানবন্দি দিয়েছেন যে না, আমি মরি নাই, আমি বেঁচে আছি, আমাকে কেন মৃত ঘোষণা করা হচ্ছে। মামলার প্রেক্ষাপটটা ছিল হচ্ছে 2024 সালে 5 আগস্ট ছাত্র আন্দোলনের সময় কেরানীগঞ্জ মডেল থানার ওয়াশপুর বসিলা ব্রিজের নিচে আসামি পক্ষের প্রত্যক্ষ নির্দেশে জিহাদকে গুলি করে হত্যা করা হয়। এই অভিযোগে 8 অক্টোবর, মানে মেটিকুলাস প্রফেসর ইউনুস সরকার দায়িত্ব নেওয়ার অনেক পরে অক্টোবরের 8 তারিখে এই মামলাটা করা হয়। এখানে 124 জনকে আসামি করা হয়। এই ব্যাপারগুলো উঠে এসেছে। পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকি বলেছেন, এই সময়ে অনেক স্বার্থান্বেষী মহল সিন্ডিকেট করে এ ধরনের মামলা করেছে, সেগুলোতে পুলিশ তদন্ত করে চূড়ান্ত প্রতিবেদন দিচ্ছে এবং তারই একটা চেহারা এটা দেখা গেল। এ বিষয়ে আলোচিত সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেছেন, এ ধরনের মিথ্যা মামলা যারা দায়ের করে ওইসব বাদীদের ধরে আটকানো উচিত। তাদের আইনের আওতায় আনতে পারলে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করলে কেউ আর এরকম মিথ্যা মামলা করবে না। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার যে যার যেভাবে ইচ্ছা মিথ্যা মামলা করে দিচ্ছে, কিন্তু মামলা মিথ্যা প্রমাণিত হওয়ার পরেও যে কিনা মিথ্যা মামলা করলো, যে এই মামলাতে একজন আসামির নাম উল্লেখ করা হয়েছে যিনি বিনা দোষে রিমান্ড খেটেছেন এবং 15 মাস ব্যাপী যিনি কারাগারে আছেন বিনা দোষে, যে মামলায় সবাইকে খালাস দেওয়া হলো এবং তাকেও খালাস দেওয়া হয়েছে, বিনা দোষে 15 মাস জেল খেটেছে, পরিবার থেকে বিচ্ছিন্ন থেকেছে, তার জীবন দুর্বিষহ হয়েছে। এই জীবন, তার ওই 15 মাসের জীবনটা কে ফেরত দেবে? এই মামলাবাজ যে মামলাটা করেছে সে দেবে, নাকি যারা তাকে দিয়ে মামলা করিয়েছে, বাণিজ্যটা করিয়েছে এবং এই মামলাগুলোকে বহাল তবিয়তে রেখেছে যে মেটিকুলাস আসিফ নজরুল, তারা কি এই 15 মাসের কৈফিয়ত দিতে পারবেন? অথচ আসিফ নজরুল ক্ষমতায় থাকার সময় কি চমৎকার চমৎকার বাণী শুনিয়েছেন। এখন ক্ষমতায় থেকে যাওয়ার পরে হেয়ার রোডের বেইলি রোডের বাড়ি নিয়ে স্মৃতিচারণ করছেন। কোন বাড়িটাকে তিনি মিস করেন? মাত্র কয়েক মাস একটা বাড়িতে থেকেছেন, সরকারি বাড়ি, সেই বাড়ি নিয়ে কত কথা, কত কাহিনী, কত গান, এই গান গল্পগুলো তারা দিতে ব্যস্ত। অথচ মানে এখানে বলা হচ্ছে মামলাটিতে রিমান্ড নেওয়া হয়, রিমান্ডে জবানবন্দি নেওয়া হয় এবং রিমান্ডে নিয়ে আসামির কাছ থেকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে বাধ্য করা হয়। সেটাও এখানে বলা হয়েছে যে আসামিকে এত টর্চার করা হয়েছে যে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে বাধ্য হয়েছে। অথচ আদালতে আজকে প্রমাণ হলো যে এই মামলাটা পুরোই ভুয়া মামলা, এটা বাতিল করে দেয়া হলো। এই যে তদন্তে বিভিন্ন বিষয়, চাঞ্চল্যকর বিভিন্ন বিষয় উঠে এসেছে, কিশোর জিহাদ 164 ধারায় নিজেই বলছে যে আমি আমি মরিনি, আমি বেঁচে আছি। এই মানে তদন্তে আরও প্রমাণ হয় যে ঘটনাস্থল কেরানীগঞ্জ মডেল থানার অধীনে দাবি করা হলেও প্রকৃতপক্ষে এটি ডিএমপির ঢাকার হাজারীবাগ থানার অন্তর্গত এবং গুলি হওয়ার মূল ঘটনাটা ঘটেছিল সাভার এলাকায়। সাভারে এসে আহত হয়েছে, কেরানীগঞ্জে বসিলা ব্রিজে এখানে সে মারা গেছে এই বলে তার বাবা মামলা করেছে 124 জনকে আসামি করে। উদ্দেশ্য কি ছিল? 124 জনের কাছ থেকে না হলে অন্তত 100 জনের নাম যেগুলো রয়েছে তাদের কাছ থেকে টাকা পয়সা বাগানো, ব্যবসা করা, এবং সেই ব্যবসা নিশ্চিত করে করাও হয়েছে। যেটা বললাম যে একজনকে 15 মাস কারাগারে রাখা হয়েছে এবং তাকে দিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও নেওয়া হয়েছিল টর্চার করে রিমান্ডে।
এই যে মেটিকুলাস ব্যাপার, অথচ প্রফেসর ইউনূস এবং তার সরকার শেখ হাসিনার আয়নাঘর খুঁজে বেরিয়েছে, আয়নাঘরের মেটিকুলাস ডিজাইনগুলো প্রকাশ করেছে। কিন্তু এই যে রিমান্ডে তার আমলে যে তথ্য বেরিয়েছে, তার আমলে রিমান্ডে নিয়ে নির্যাতন করে আসামি মানে কথিত আসামি তাকে দিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ানো হয়েছে কিংবা জোর করে তাকে সাইন করিয়ে নেওয়া হয়েছে। এই মেটিকুলাস ব্যাপারের অভিযোগ থেকে প্রফেসর ইউনূস সরকার কিভাবে বের হবে? দর্শক, আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। প্রফেসর ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতিকে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়তে দেয়া হয়নি। এই তথ্য আমরা ঠিক সেই সময় ঈদের সময় টের পাইনি। হয়তো আমরা ভেবেছিলাম যে কোনো কারণে, অসুস্থতার কারণে কিংবা অন্য কোনো কারণে মহামান্য রাষ্ট্রপতি ঈদগাহে নামাজ পড়তে আসেননি, বঙ্গভবন সংশ্লিষ্ট কোনো একটা জায়গায় নামাজ পড়েছেন। কিন্তু পরবর্তীতে আমরা প্রফেসর ইউনূস সরকার বিদায় নেওয়ার পরে জানতে পারলাম যে মহামান্য রাষ্ট্রপতিকে ঈদের নামাজ পড়তেও দেয়া হয়নি। প্রফেসর ইউনূস মেটিকুলাস ডিজাইনে তাকে বাধা দিয়েছিলেন, বহু কিছুতে তাকে বাধা দেওয়া হয়েছিল, বিদেশ যেতে দেননি। সব থেকে সেন্সিটিভ ব্যাপার হচ্ছে একজন মানুষকে, একজন মুসলমানকে, এই প্রফেসর ইউনূস যিনি নিজেকে সাচ্চা মুসলমান হিসেবে দাবি করেছেন দায়িত্ব নেয়ার পরে, যদিও তার নামে বহু অভিযোগ রয়েছে, সারা বিশ্বব্যাপী সমকামীদের অধিকার নিয়ে তিনি কাজ করেন এবং সেই ব্যাপারগুলো তার মেয়ের জীবনযাপন নিয়ে অনেক বিতর্ক হয়েছে। তারপরেও তিনি আমরা দেখেছি যে সাচ্চা মুসলমান হওয়ার চেষ্টা করেছেন, ঈদগাহে নামাজ পড়েছেন কিংবা জানাজায় যখন গিয়েছেন তখন ঠিকঠাকভাবে কখন রুকু দিতে হবে, কখন সিজদা দিতে হবে, সেই ব্যাপারগুলো যখন ভুল হয়েছে, সেই ভিডিওগুলো প্রচার হয়ে যাওয়ায়, ভাইরাল হয়ে যাওয়ায় প্রচণ্ড ট্রল হয়েছে, সেই ব্যাপারগুলো আমরা দেখেছি। নিজে ঈদের নামাজটা ঠিকভাবে পড়তে পারেন না যিনি, তিনি মহামান্য রাষ্ট্রপতিকে ঈদের নামাজ পড়তে দেননি তার ওই মেটিকুলাস ডিজাইনের আন্ডারে। এবার সেই অবস্থার অবসান ঘটছে। অতঃপর সরকার থেকে জানানো হয়েছে ঈদগাহে, জাতীয় ঈদগাহে সকালের প্রথম যে জামাত, সেই জামাতে মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী দুইজন একসাথে জামাত আদায় করবেন, নামাজ আদায় করবেন। চলুন একটু জেনে দেখি সরকারের এই সিদ্ধান্তটা এবং প্রফেসর ইউনূসের ওই সিদ্ধান্তটা কত নিকৃষ্ট ছিল। সেটা সরকার যখন বিবৃতি দিয়ে এটা ঘোষণা করে যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী একসাথে নামাজ পড়বেন, সেই ঘোষণাতেই বোঝা যায় যে প্রফেসর ইউনূসের আমলটা কত নিকৃষ্ট সিদ্ধান্ত হয়েছিল। সেই আলোচনাই করব এই ভিডিওতে, থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আজ। দর্শক, বলছিলাম এবারের ঈদের নামাজ, ঈদুল ফিতরের নামাজ, সেটা জাতীয় ঈদগাতে ঢাকায় একসঙ্গে প্রধানমন্ত্রী এবং মহামান্য রাষ্ট্রপতি পড়বেন, এরকমটা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। সরকারের পক্ষ থেকে এটা জানানোর কি দরকার, এই প্রশ্ন তো আসতেই পারে, কারণ এটাই তো নিয়ম যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি, মানে প্রধানমন্ত্রী এর আগে নারী প্রধানমন্ত্রী ছিলেন, সেই কারণে তিনি মানে ঈদগাহে যাননি। কিন্তু রেওয়াজ তো সেটাই হওয়ার কথা, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি কিংবা মন্ত্রী পরিষদ যারা ঢাকায় থাকবেন তারা একসাথে জামাতে নামাজ পড়বেন, এটাই তো স্বাভাবিক, সেটাই তো রেওয়াজ। কিন্তু সেই রেওয়াজটাকে টুটি চেপে মেরে ফেলেছিলেন প্রফেসর ইউনূস। তিনি, তার সম্পর্কে বিভিন্ন বিশ্লেষক বলেন যে তিনি যেখানে ভিভিআইপি প্রোটোকল পান, তিনি চান না যে তার চাইতে বেশি গুরুত্ব কেউ পাক, এরকম কেউ সেখানে উপস্থিত থাকুন। রাষ্ট্রপতি উপস্থিত থাকলে যেহেতু রাষ্ট্রপতির প্রোটোকলটা আরো বেশি হবে, সুতরাং তিনি সেটা সহ্য করতে চাননি কিংবা পারেন না। তিনি মনে করেন যে তিনি যেখানে থাকবেন তিনি রাজাধিরাজ, তিনি সর্বা, তার সমকক্ষ আর কেউ যেন সেখানে না থাকুক, এবং সেটা মেটিকুলাস ডিজাইনে তিনি প্রতিষ্ঠিত করেছিলেন। এবং সেই প্রতিষ্ঠিত করাটা সমালোচনার মুখে পড়েছিল বলে সরকারকে বিবৃতি দিয়ে ঘোষণা দিতে হচ্ছে যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি একসাথে ঈদের নামাজ আদায় করবেন। কি বলছে গণমাধ্যমের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে জাতীয় ঈদগাহে একই সঙ্গে নামাজ আদায় করবেন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী। বলা হচ্ছে আসন্ন পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত রাজধানীর ঈদগাহ ময়দানে 8:30টায় অনুষ্ঠিত হবে। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান একই সঙ্গে নামাজ আদায় করবেন। আজকে সকালে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতের প্রস্তুতি পরিদর্শনকালে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে ঢাকা দক্ষিণের যে প্রশাসক আব্দুস সালাম, মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, তিনিও উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব অনেকেই উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী শাহী আলম বলেছেন, দীর্ঘদিন পর অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পর এটিই প্রথম ঈদ উল ফিতর। এই ঈদ জামাত আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঈদগাহে নামাজ আদায় করবেন। ফলে সাধারণ মুসল্লিরা প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে একই সঙ্গে নামাজ আদায় করতে পারবেন। দেশবাসীকে ঈদের শুভেচ্ছাও জানিয়েছেন। এই যে ঘটা করে একজন প্রতিমন্ত্রীকে বলতে হচ্ছে যে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী একসাথে নামাজ আদায় করবেন, এর কারণ কি? এর কারণ হচ্ছে সর্বশেষ যে ঈদটা, অর্থাৎ গত কোরবানির ঈদ এবং তার আগের রোজার ঈদ, এই দুই ঈদে আমরা প্রেসিডেন্ট শাহাবুদ্দিনকে ঈদগাহে নামাজ পড়তে দেখিনি। পরবর্তীতে তার পতন তো না, তার ক্ষমতা চলে যাওয়ার পরে আমরা গণমাধ্যমের সাহায্যে জানতে পারলাম যে প্রফেসর ইউনূস তার মেটিকুলাস ডিজাইনে রাষ্ট্রপতিকে নামাজটাও পড়তে দেননি। এই কারণেই কি তার কোনো একদিন তাকে কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করবেন কেউ, যে আপনি একজনের নামাজ পড়ার অধিকার হরণ করেন কিভাবে? অনেক কিছুই হয়তো প্রশ্নবিদ্ধ হবে, তার মধ্যে এটাও একটা বড় ইস্যু হবে। যদিও বাংলাদেশের ধর্মভিত্তিক কোনো রাজনৈতিক দলের এখন ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে না, যখন প্রকাশ্যেই আমরা দেখছি যে কাউকে ঈদের নামাজটা পড়তে দেয়া হচ্ছে না। আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো থাকবেন সেটাই প্রত্যাশা করি। অতি সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান স্মার্ট কার্ড বিতরণ করেছেন। এটাকে ঘিরে কিছু গণমাধ্যম এবং টেলিভিশনে যারা কথা বলেন তাদের অনেকের কথাগুলো লক্ষ্য করেছি যে সরকারকে প্রশংসা করতে গিয়ে মিথ্যাচার এমন পর্যায়ে নিয়ে যাচ্ছে যে ওই গণমাধ্যমের সংবাদ ন্যূনতম গ্রহণযোগ্যতা আর থাকছে না। ধরুন, স্মার্ট কার্ড একটা সরকারের ধারাবাহিকতায় আর একটা সরকার আসলে সেটা দিতেই পারে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু বলা হচ্ছে এমনভাবে যেন এই প্রথম বর্তমান সরকার মানুষের কল্যাণে স্মার্ট কার্ড দিচ্ছে। সেই বিষয়ে একটা তথ্য আপনাদের কাছে উপস্থাপন করি। আমি একটা ডকুমেন্ট প্রথমে আপনাদের কাছে প্রদর্শন করি। এখানে খেয়াল করবেন, 8 নভেম্বর 2023 তারিখে টিসিবি দেশব্যাপী 1 কোটি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ শুরু কর্মসূচি নোটিশ দিয়েছে। এটা স্বাক্ষর করেছেন মোহাম্মদ হুমায়ুন কবির, টিসিবি প্রধান। সেখানে উল্লেখ করা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী মহতী উদ্যোগে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনায় নিম্ন আয়ের 1 কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মাঝে প্রতি মাসে টিসিবি পণ্য সামগ্রী ইত্যাদি বিতরণ করা হচ্ছে। এই ফ্যামিলি কার্ডকে স্মার্ট ফ্যামিলি কার্ডে রূপান্তরের কার্যক্রম নেওয়া হয়েছে। আগামী 9 নভেম্বর 2023 তারিখ হতে কার্ডধারী পরিবারের মাঝে স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করা হবে। পর্যায়ক্রমে সারা দেশে 1 কোটি পরিবারের মাঝে এই স্মার্ট ফ্যামিলি কার্ড বিনামূল্যে বিতরণ করা হবে। অর্থাৎ 2023 সালে 1 কোটি ফ্যামিলি কার্ডকে কনভার্ট করে ফ্যামিলি স্মার্ট কার্ড করা হয় এবং সেটা বিতরণ করা হয়। তাহলে হঠাৎ করেই যে ফ্যামিলি কার্ড ইস্যু করা হচ্ছে, এটা আদৌ সত্য নয়। এটা মাননীয় প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিন্তাপ্রসূত এবং রাষ্ট্রীয় কল্যাণকর একটা প্রকল্প। দ্বিতীয় বিষয়টি হচ্ছে, সামাজিক খাতে মানুষের সুরক্ষার জন্য কি করা হচ্ছে, এটা নিয়ে ইনিয়ে বিনিয়ে কিছু মিথ্যাচার করা হচ্ছে। সেজন্য আমি ডেইলি স্টার সহ তৎকালীন বাংলা পত্রিকাগুলোর যে সংবাদ এসেছে তার একটি সংবাদ উপস্থাপন করি। প্রথমে এইটা দেখুন, বাজেটে সামাজিক নিরাপত্তা কর্মসূচি। এটা একটা দৈনিক পত্রিকা থেকে আমি আপনাদেরকে জানাচ্ছি। চলতি 2023-24 অর্থ বছরে বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে 11% বৃদ্ধি করা হয়েছে। বাজেটের বিবরণ অনুযায়ী দেশে সামাজিক নিরাপত্তা বেষ্টনী খাতের আওতায় 123টি কর্মসূচি রয়েছে। 123টি কর্মসূচি রয়েছে সামাজিক নিরাপত্তা খাতে। এগুলি বাস্তবায়নের জন্য দায়িত্ব পালন করছে 24টি মন্ত্রণালয় বিভাগ। এগুলির মধ্যে 8টি কর্মসূচি হচ্ছে নগদ ভাতা,
11টি খাদ্য সহায়তা ইত্যাদি ইত্যাদি। সেখানে বয়স্ক, বিধবা ভাতা, অসচ্ছল প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতা, মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা, ক্ষুদ্র ঋণ দেওয়া, শিক্ষা খাতে দেওয়া, প্রতিবন্ধী সেবা, সাহায্য কেন্দ্র, বেদে, হিজলা, অনগ্রসর জনগোষ্ঠী, এরকমভাবে। তাহলে 2023-24 সালের বাজেটেই সামাজিক নিরাপত্তা খাতে যে টাকাটা বরাদ্দ করা হয়েছিল, সেই টাকাটা পূর্বের টাকার চেয়ে 11% বৃদ্ধি করা হয়েছে। 1,13,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। শেখ হাসিনা এই যে দরিদ্র পীড়িত মানুষদের, বিধবা, হিজলা, প্রতিবন্ধী, স্বামী পরিত্যক্তা, দরিদ্র, অসচ্ছল প্রতিবন্ধী, মাতৃত্বকালীন ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, ক্ষুদ্র ঋণের মাধ্যমে তাদের সহায়তা করা, অতীব জরুরি বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এই সমস্ত কিছু শেখ হাসিনা দিয়েছেন। এর ফলে কোটি কোটি মানুষ 123টি সামাজিক কর্মসূচির মাধ্যমে সামাজিক সুরক্ষার সুবিধা পেয়েছে। এর পাশাপাশি গৃহহীন মানুষদের সবাইকে সরকারি জায়গায় ঘর নির্মাণ করে সেই পাকা ঘরে বিদ্যুতের সংযোগ দিয়ে দলিল করে মালিকানা পর্যন্ত দিয়ে দেওয়া হয়েছে। এই জনবান্ধব কর্মসূচিকে গৌণ করে নতুন করে কিছু গণমাধ্যম, কিছু টেলিভিশনের বক্তারা যেভাবে কথা বলছেন, তাতে আপনাদের গ্রহণযোগ্যতাই নষ্ট হয়ে যায়। আমি যেটা প্রথমে দেখালাম যে স্মার্ট ফ্যামিলি কার্ড শেখ হাসিনা